সেক্ষেত্রে তাকে ভালো রকম লড়াই করতে হবে, বলল বেনন। সিদ্ধান্ত নিতে দেরি হলো না। চলো যাওয়া যাক। রওনা হয়ে গেল ওরা। পেছনে উঠছে শুকনো ধুলো। ক্রমেই বেননের মনের ভেতরে একটা ধারণা ঠাঁই করে নিচ্ছে। গরু যেখানেই সরানো হয়ে থাকুক না কেন, এই উপত্যকায় সরিয়ে আনা হয়নি। ঘাস এখানে একেবারেই কম, পানির উৎস অপ্রতুল। যে বছর পর্যাপ্ত বৃষ্টি হবে সে বছর এই উপত্যকা হয়তো চমৎকার চারণ ভূমিতে পরিবর্তিত হবে। কিন্তু এবছরটা গেছে শুকনো। সামান্য কয়েকটা গরু হয়তো কোনো রকমে টিকে যেতে পারবে এখনও, কিন্তু বড় কোনো পালের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। তবু যদি ধরে নেওয়া যায় গরুর পাল উপত্যকার নিচের অংশ দিয়ে এসেছে, তাহলে পিন্টো স্প্রিং একমাত্র উপযুক্ত পানির উৎস। বার্ড ঘুরে এগিয়ে চলল ওরা। রাশটি বেনন চমকে গেল হ্যাননের হঠাৎ চিৎকারে। সাবধান! সহজাত অভ্যেসে ঘোড়াটাকে চট করে একপাশে সরিয়ে ফেলল বেনন। মুহূর্তের জন্য দেখতে পেল সূর্যলোকে ঝিলিক দিয়ে উঠেছে একটা রাইফেলের নল। কে যেন ওর মাথার পাশ দিয়ে বাতাস কেটে গুঞ্জন তুলে বেরিয়ে গেল। পর মুহূর্তে শুনতে পেল ও রাইফেলের হুঙ্কার। সামলে নিয়ে সরাসরি টিলার দিকে ঘোড়াটাকে ছোটালো বেনন। বুঝতে পারছে টিলার কাছে চলে যেতে হবে। এত কাছে যাতে সাইটে ওকে পেয়ে গুলি করতে হলে রাইফেলধারীকে আড়াল ছেড়ে উঠে দাঁড়াতে হবে। ওর আন্দাজ যদি সঠিক হয় তাহলে আড়াল ছেড়ে বের হওয়া রাইফেলধারীর জীবনের শেষ ভুল হবে। আবার গর্জে উঠল রাইফেল। টিলার উপর থেকে গুলিটা করা হয়েছে, কিন্তু বেনন এখন প্রায় টিলার গোড়ায় পৌঁছে গেছে। দ্রুত ছুটছে ঘোড়াটা, সোজা যাচ্ছে ওয়াটার হোল লক্ষ্য করে। ছোট একটা ঢালের আড়ালে চট করে সরে গেছে জিম হ্যানন। রাশটি গায়েব হয়ে গিয়েছে কয়েকটা বড় পাথরখণ্ডের পেছনে। আর একটা গুলির আওয়াজ হলো। তারপরই বেননের পেছন থেকে গর্জন ছাড়ল রাশটির রাইফেল। ততক্ষণে টিলার ছায়ায় পৌঁছে গেছে বেনন। সামনে থেকে পরপর কয়েকটা গুলি চলল। হঠাৎ হোঁচট খেল আপালুসটা। থমকে দাঁড়ালো। পর মুহূর্তে পড়ে গেল কাত হয়ে। আগেই লাফ দিয়েছে বেনন, তবু তাল সামলাতে না পেরে বেকায়দা ভঙ্গিতে জমিতে আছড়ে পড়ল ও। ঠিক ওর পাশেই মাটিতে গাঁথল পরবর্তী বুলেট। শরীরটা গড়িয়ে দিল বেনন। একটা বোল্ডারের ধারে ধাক্কা খেয়ে থামল। তিক্ত চোখে তাকিয়ে দেখল ওর ধার করে আনা অ্যাপালুসটা মরেছে কিনা। ঘোড়াটাকে উঠে দাঁড়াতে দেখে মনটা কিছুটা ভালো হলো ওর। ঘোড়ার গলায় রক্তের একটা রেখা। বুলেট চামড়া চিরে বেরিয়ে গেছে। ভয় পেয়েই পড়ে গিয়েছিল ওটা। ছুটে বেশ কিছু দূর গিয়ে থামল। আর একটা বুলেট বেনন যেখানে পড়ে আছে তার পাশে পাথরে পিছলে বেরিয়ে গেল। ওর গায়েও লাগতে পারত, কিন্তু আপাতত করবার কিছু নেই। চুপচাপ পড়ে থাকলো। মনে মনে ভাবল, ধরে নে আমি নেই। অত মনোযোগ পাবার মতো গুরুত্বপূর্ণ লোকই আমি নই। ওর রাইফেলটা রয়ে গেছে অ্যাপালুসটার স্কাবার্ডে। অ্যাপালুসা এখন অত্যন্ত বিব্রত এবং বিচলিত। সে বেচারা আশ্রয় নিয়েছে কিছুটা দূরে কয়েকটা বড় পাথরের আড়ালে। অবলা ভোলা মনের প্রাণী। সামান্য কয়েকটা তাজা ঘাস পেয়ে নিশ্চিন্তে পেট পুজোয় ব্যস্ত হয়ে পড়েছে। অন্তত 30 গজ দূরে আছে ঘোড়াটা। দূরত্বটা এই পরিস্থিতিতে একটা চাঁদের পিঠের চেয়ে কম নয়। 200 গজ দূরেও হবে না। তককে তককে অপেক্ষা করছে দক্ষ রাইফেলবাজরা। সূর্যটা যেন সত্যি আগুন ঝরাচ্ছে। চিন্তিত চোখে চারপাশটা দেখল বেনন। যে বোল্ডারটার পেছনে ও আছে সেটা আশ্রয় হিসেবে খুব একটা সুবিধের নয়। অবস্থা করুণ হয়ে উঠবে যদি রাইফেলধারীদের একজন বাম দিকে সরে গিয়ে অবস্থান নেয়। সেক্ষেত্রে ওকে স্পষ্ট দেখতে পাবে লোকটা। এক গুলিতে সাধের জীবনটা খতম করে দেবে।
চোখ কুঁচকে ঘামের ফোঁটা সরাবার চেষ্টা করলো। শঙ্কা নিয়ে বাম দিকে তাকালো। ওদিকে সবচেয়ে কাছের আড়াল হচ্ছে অ্যাপালুসা, যেখানে দাঁড়িয়ে আছে সেই পাথরগুলো। বেশ কিছু ঝোপও আছে ওখানে। ওসবের আড়ালে অন্তত 10-12 জন লোক নিরাপদে আশ্রয় নিতে পারবে। কিন্তু এখন ওদিকে যাওয়ার চেষ্টা করা মানে সজ্ঞানে আত্মহত্যা করা। ডান দিকে কিছু পাথর আছে, ওগুলো আকারে ছোট আর ছড়ানো ছিটানো। আড়াল হিসেবে যথেষ্ট হয়তো নয়, কিন্তু 20 গজ দূরে একটা খাজ মতো আছে। কিছুক্ষণ দ্বিধায় ভুগে সিদ্ধান্ত নিয়ে ফেলল বেনন, ঝুঁকিটা নেবে। রাইফেলধারীরা এখনও চিন্তা করলেও শীঘ্রই টের পেয়ে যাবে যে ওকে সহজেই কোণঠাসা করা সম্ভব। সরে যদি যেতেই হয় তো এখনই বোধহয় শেষ সময়। সিক্সগান হাতে ক্রল শুরু করলো বেনন। বালির সঙ্গে মনে প্রাণে মিশে যেতে চাইছে। ক্রল করে চলে এলো পরের পাথরটার কাছে। উপর মাথার মাত্র 1 ইঞ্চি উপর পর্যন্ত আড়াল দিচ্ছে পাথরটা। অপর মাথার মাত্র 1 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চি উপর পর্যন্ত আড়াল দিচ্ছে পাথরটা। একটা বুলেট পাথরটার খানিকটা অংশ চিরে দিল। টান পড়ল বেননের হাটে। কুজো হয়ে 3 পা দৌড়ে এগোলো ও তারপর ঝাঁপ দিল। চোখ বুজে ফেলেছে অজান্তে। বালি আর ধুলোর একটা মেঘ তুলে জমিতে পড়ল। ওর চারপাশে রাগী ভোমরার মতো গুঞ্জন তুলল বেশ কয়েকটা বুলেট। সামলে নিয়ে গম্ভীর দুঃখিত চেহারায় নিজের অবস্থান খেয়াল করলো বেনন। আগের চেয়ে খুব একটা ভালো অবস্থায় নেই ও, কিন্তু সান্ত্বনার কথা হচ্ছে খাসটা এখন আগের চেয়ে কাছে। দুটো পাথরের মাঝ দিয়ে লুকিয়ে থাকা রাইফেলধারীদের অবস্থান আন্দাজ করলো। হঠাৎ দেখতে পেল একটা বুটের গোড়ালি। দূরত্বটা সিক্সগানের জন্য একটু বেশিই হয়ে যায়, তবে নিজের উপর ভরসা আছে ওর। তাছাড়া ড্র করতে হচ্ছে না, দ্রুত গুলি করবার প্রয়োজনীয়তা নেই। কোনোই রাখতে পারছে রেস্টে। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কমই। চিন্তা করতে যা দেরি। সে তুলনায় গুলিটা পাঠিয়ে দিতে সময় নিল না ও। তাড়াহুড়োটা ভালো ফলাফল বয়ে আনলো না। 1 ইঞ্চি আগে বালিতে নাক গুজল বুলেট। চট করে পা সরিয়ে নিল রাসলার। বেননের পেছনে করাত করে উঠল রাষ্ট্রীর রাইফেল। সঙ্গে সঙ্গে অস্ফুট চিৎকার ছাড়ল এক লোক। কুৎসিত গালাগালের মাধ্যমে প্রকাশ পেল তার মনোভাব। দুঃখই হলো বেননের। রাষ্ট্রীর মরা বাপ মা যদি শুনত তাদের বিনা দোষে কি বলা হচ্ছে, তাহলে নির্ঘাত চমকে কবরে উঠে বসত। আবার গুলি করেছে রাষ্ট্রী। গালাগাল থেমে গেল। পরিবর্তে বিস্মিত রাগান্বিত একটা চিৎকার ছাড়ল লোকটা। বালির উপর দিয়ে ক্রল করে এগোতে শুরু করলো বেনন। খাজের কাছে পৌঁছে শরীর গড়িয়ে দিয়ে নিচে নেমে গেল নিচু জমিতে। এতক্ষণে রাইফেলের গুলি খাওয়ার সম্ভাবনা দূর হলো। কোল্ট দুটো পরীক্ষা করে দেখলো ও, যে অস্ত্রটা দিয়ে গুলি করেছিল সেটাই নতুন একটা বুলেট ভরে নিল। ঠিক কোথায় কি অবস্থায় আছে ভালো করে দেখে নিল। এবার মনোযোগ দিল পরিস্থিতি বোঝার জন্য। রাষ্ট্রী গুলি চালিয়ে যাচ্ছে, তার মানে ভালোই আছে। কিন্তু জিম হ্যাননের কোনো সারা শব্দ নেই। লোকটা হয়তো আহত হয়েছে, আবার এমনও হতে পারে ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য নীরবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। অবস্থা দেখে মনে হচ্ছে রাসলাররা 400 ফুট উঁচু টিলার কিনারায় কয়েকটা পাথরের পেছনে আছে। এখানে ওখানে প্রায় খাড়া দেয়াল বেয়ে টিলাটার উপরে উঠবার উপায় যে একেবারে নেই তা নয়। সরু সরু খাজ ভাজ আছে হাত পা ভরার জন্য। টিকটিকির মতো উঠে যাওয়া সম্ভব, কিন্তু কাজটা করা বোকামি হবে। রাষ্ট্রীর গুলির পথে সরাসরি বাধা হয়ে দাঁড়াতে হবে টিলায় উঠবার চেষ্টা করলে। রাসলাররা যেখানে আছে নিশ্চয় তার পেছনে অথবা সমতল চূড়োর কোথাও বেঁধে রাখা হয়েছে আউটলদের ঘোড়াগুলো।
উঠে দাঁড়ালো বেনন। নিশ্চিন্তে দ্রুত পায়ে খাস ধরে সামনে বাড়ল। এই ভাঁজটা দিয়ে একসময় নিশ্চয় প্রচুর পানি বয়ে যেত। পরবর্তীতে পানির প্রবাহ থেমে গেছে। বাতাসে বৃষ্টিতে বালি এসে জমেছে, সেই সঙ্গে জমেছে নানা আবর্জনা। টিলা থেকে খসে পড়েছে বহু পাথর। বেশিরভাগ পানি নিশ্চয় টিলা থেকেই গড়িয়ে আসত। যদিও খাসটা উপত্যকার দিকে গেছে, কিন্তু একটা পর্যায়ে নেমেছে টিলার কাঁধ থেকে। কারো চোখে ধরা না পড়ে যদি ও পর্যন্ত যেতে পারা যায়, তাহলে পৌঁছে যাওয়া যাবে রাসলারদের পেছনে। তাদের ঘোড়াগুলোকে ও পাওয়া যাবে আওতার মধ্যে। রাষ্ট্রীয় রাইফেলের নিয়মিত বিরতির গর্জন শুনতে শুনতে দ্রুত পায়ে এগিয়ে চলল বেনন। ড্রয়ার ধরে এগিয়ে যাচ্ছে। যতই টিলার দিকে এগিয়েছে, ততই পাহাড়ি নদীর মতো গভীর হয়েছে খাতটা। সহসা ওকে দেখা যাবে বা গুলি করা সম্ভব হবে তেমন উপায় এখন নেই। গন্তব্যে পৌঁছতে পুরো 15 মিনিট লেগে গেল ওর। কাছাকাছি গিয়ে গতি কমে গেল হাঁটার। মুখে জমে ওঠা ঘাম মুছে কান পেতে গুলির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ শোনা যায় কিনা সে চেষ্টা করল ও। না, বাড়তি কোনো আওয়াজ নেই। গিরিতুডের একটা ঝোপের ভেতর থেকে উকি দিল ও। টিলার খারাপ পাথরের দেয়ালের পায়ের কাছে এখানে পড়ে আছে ভাঙা পাথরের অসংখ্য টুকরো। কোনো ট্র্যাক নেই। ঘোড়ার চিহ্নমাত্র দেখা যাচ্ছে না। এক ছুটে ক্লিফের আড়ালে পৌঁছে গেল বেনন। একটু থামলো একটানা পরিশ্রমের পর দম নেয়ার জন্য। এবার আবার সামনে বাড়ল ও। ক্লিফের গা ঘেঁষে এগোচ্ছে যতটা পারছে। বিরক্তিকর প্রতিবন্ধকতা সৃষ্টিকারী পাথরগুলোকে এড়িয়ে যাচ্ছে। আস্তে আস্তে উপরে উঠছে ও। আন্দাজ করলো সম্ভবত আউটলদের অবস্থানের উপরে কোথাও পৌঁছে গেছে। অথচ এখনও ব্যাটাদের ঘোড়াগুলোর কোনো খবর নেই। হঠাৎ ওর সামনে কিছুটা দূরে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক লোক। ওর দিকেই আসতে দেখে দেরি না করে হাঁটু লক্ষ্য করে গুলি করল বেনন। ঠিক জায়গা মতোই লেগেছে। হাঁটু ভাঁজ হয়ে গেল লোকটার। হুমড়ি খেয়ে বালির উপর মুখ থুবড়ে পড়ে গেল। হাত থেকে ছিটকে গেছে রাইফেলটা। কিছু দূর পিছলে এগিয়ে থামলো ওটা। পাগলের মতো রাইফেলটা ধরতে হাত বাড়ালো লোকটা। পরক্ষণে বেননের গুলি তার আঙুলের ডগার কাছে বালিতে বিঁধতে দেখে নিরস্ত হলো। এত দ্রুত হাত ফিরিয়ে নিল যে মনে হলো আগুনে হাত দিয়ে ফেলেছিল। আহত হবে তো তুমি। আন্তরিক সাবধানতা ঝরল বেননের গলায়। সিক্স গানটাও খুলে ফেলো। ওসব সঙ্গে রাখা কি ঠিক? মাথা নাড়ল। বিপজ্জনক জিনিস নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। আমি বলি কি, শোনো, তোমার আর লড়াই করে কাজ নেই। অপমানিত চেহারায় হাসি হাসি মুখে দাঁড়িয়ে থাকা বেননের দিকে তাকালো আউটল। রাগ চেপে রাখবার ব্যর্থ চেষ্টা করে বলল, মরবে তুমি। ওরা তোমার তুলনায় সংখ্যায় অনেক বেশি। কই অস্ত্রটা ফেললে না? তাগাদা দিল বেনন। আমার মরণ নিয়ে তোমার দুশ্চিন্তা না করলেও চলবে। একটু কঠোর হলো ওর কণ্ঠ। কবর যদি কাউকে দিতেই হয়, তাহলে এটা বরং নিশ্চিত করো যে প্রথম কবরটা তোমার হচ্ছে না। বাস্তবতা বুঝে তিক্ত চেহারায় রাইফেলের পাশে সিক্স গানটা বের করে রাখলো লোকটা। নিচু গলায় অভিযোগের সুরে বলল, আমার পাটা গেছে। চট করে ডান দিকে সরল আউটলর চোখের মনি। সঙ্গে সঙ্গে পূর্ণ সচেতন হয়ে উঠল বেনন। সতর্ক। গোলাগুলি বন্ধ হয়ে গেছে খেয়াল করেছে ও। সেটা যে ওর গুলির কারণে তাতে সন্দেহের অবকাশ নেই। রাষ্ট্রী এবং রাস্ত্রারা চিন্তায় পড়ে গেছে এবার কি করবে। পরিস্থিতির পরিবর্তনে আউটলরা আগে নিজেদের মানিয়ে নিতে পেরেছে। 11 পাথরগুলোর পেছনে দ্রুত নড়াচড়া দেখা গেল। পর মুহূর্তে একটা বুলেট পাথরের টুকরো ছিটালো বেননের মুখে। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি করল বেনন। গাল দিয়ে মাথা নিচু করে নিল আউটল।
আবার গুলি করল বেনন। পিছিয়ে এসে 4 হাত পায়ে বসে পড়ল। তারপর গান বেল্ট আর রাইফেলস 6 গান হাতরে তুলে নিল। ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে আহত আউটল। বলল, সত্যি তুমি চালু? ভিক্টরের কি অবস্থা? শিলনোরা? ও আমার জন্য অপেক্ষা করছিল। 2টো বুলেট ঠেকিয়েছে। ও তোমাকে খুন করবে, নিশ্চিত শোনালো আউটলর গলা। ম্যাচ হবে তোমার কাছে? পকেট থেকে ম্যাচ বের করে আহত লোকটার দিকে ছুড়ে দিল বেনন। আগুন জেলে ফেরত দাও। সিগারেট ধরিয়ে ম্যাচটা ফেরত দিল আউটল। চারপাশে বিরাজ করছে নিশ্চিপ নীরবতা। দুপুরটা গরম, বাতাস বইছে না এক ফোঁটা। কপাল বেয়ে ঘামের ধারা নামছে বেননের। পাটা বরং ব্যান্ডেজ করে ফেলো তুমি। সায় দিল আউটল। কাজ শুরু করে বলল, মনে হচ্ছে এবারের মতো টাকার ভাগ থেকে বঞ্চিত হলাম আমি। আন্দাজের ছোড়া একটা বুলেট ওদের মাথার উপর গ্রিজ উডে এসে লাগলো। পাল্টা গুলি করল না বেনন, অপেক্ষা করছে। শীঘ্রই কাউকে না কাউকে পাঠানো হবে এদিকে কি ঘটেছে তা দেখার জন্য। রাসলারদের ঘোড়া কোথায়, সে চিন্তাটা আবার দোলা দিল ওর মাথায়। ঠিক করলো আউটলকে জিজ্ঞেস করে দেখবে, যদিও তাতে সত্যি কথাটা জানা যাবার সম্ভাবনা কম, নেই বললেই চলে। তবে তবে কৌশল সঠিক হলে বেশিরভাগ সময়ই কাজে দেয়। তোমাকে হয়তো বহুক্ষণ এখানেই থাকতে হবে, বলল বেনন। সহজে এখান থেকে বের হতে পারবে না তোমার সঙ্গীরাও। আমারও তাই মনে হচ্ছে, স্বীকার করলো আহত আউটল। আশা করি পাথরের পেছনে ক্যান্টিনটা আছে তোমার। যে গরম পড়েছে তাতে কিছুক্ষণের মধ্যেই তৃষ্ণায় গলা ছাতি ফেটে যেতে চাইবে। তাই তো, তিক্ত চেহারা হয়ে গেল লোকটা। হে, আমার ক্যান্টিনটা স্যাডলে। যা, বাজে ব্যাপার হয়ে গেল। মুখ দিয়ে চুকচুক আওয়াজ করলো বেনন। গম্ভীর ওর চেহারা। ঠিক আছে, আমি তোমার হয়ে ওটা নিয়ে আসবো। তৃষ্ণায় কেউ মারা যাবে এটা হতে দেয়া যায় না। সত্যি বলছো? বেননের আন্তরিক আচরণে অবাক হয়ে তাকালো আউটল। তাহলে তো খুব ভালো হয়। ওই যে ওদিকে লম্বা পাইন গাছটা দেখছো না, ওর পেছনে রাখা আছে আমাদের ঘোড়াগুলো। আমার ঘোড়াটা। হঠাৎ থেমে গেল লোকটা বেননের চোখের দিকে তাকিয়ে। ও, তাহলে আমার মুখ থেকে কথা বের করবার জন্য? দৃষ্টি দিয়ে বেননকে ভস্ম করে দিল সে। হাসল বেনন। বালির উপর ঘষা খাওয়ার একটা মৃদু আওয়াজ মনোযোগ দিয়ে শুনছে। বলল, ক্যান্টিন এনে দেব ঠিকই, চিন্তা করো না। তবে তোমাকে কথা দিতে হবে চিৎকার করে সঙ্গীদের সতর্ক করবার চেষ্টা করবে না। যদি করো তাহলে ফিরে এসে তোমার মগজটা কান দিয়ে বের করে ছাড়বো আমি। বালির উপরে ঘষা খাওয়ার আওয়াজটা থেমে গেছে। পাইন গাছের কাছে পাথরের স্তূপের পেছন থেকে আসছিল বলে মনে হলো। উত্তর দিক থেকে ভেসে এলো রাষ্ট্রীয় রাইফেলের গর্জন। আগের জায়গা থেকে সরে গেছে রাষ্ট্রী। 2টো গুলি রাষ্ট্রীর বুলেটের জবাব দিল। পাল্টা গুলি করলো রাষ্ট্রী। অস্ত্রে ওর হাত কেমন সেটা ভালো করেই জানা আছে বেননের। কারণ ছাড়া গুলি করে না রাষ্ট্রী। ঠিকই আউটলদের কেউ না কেউ এখন মহাবিপদের মধ্যে আছে। আউটলর 6 গানটা কোমরে গুজে নিল বেনন। গান বেলটা ঝোলালো কাঁধে। তারপর ডান হাতে কোল্ট আর বাম হাতে উইনচেস্টার নিয়ে রওনা হলো ঘষা খাওয়ার আওয়াজটা যেদিক থেকে আসছিল সেদিকে। খুবই সাবধান। পাইন গাছটার দিকে যাচ্ছে। থেমে কিছুক্ষণ শুনল কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। আবার হলো শব্দটা। চ্যাপস বা জিন্স বালির উপর ঘষা দিয়ে যাচ্ছে। মাটিতে রাইফেলটা নামিয়ে রেখে কোল্ট হাতে দৌড় দিল ও। পাথরের স্তূপটাকে পাশ কাটালো। হাতে 45 তৈরি। ঠিক যেন ওর মুখের সামনে বিস্ফোরিত হলো গুলিটা। সঙ্গে সঙ্গে গুলি করল বেনন। কাত হয়ে মাটিতে পড়ে গেল আউটল। এগেটের সেলুনে এ লোকটাকে দেখেছিল, চিনতে পারল ও। গুলিটা লোকটার মাথার হাড় চেঁছে নিয়ে বেরিয়ে গেছে। সাদা হাড় আস্তে আস্তে
রক্তে মেখে লালচে হয়ে গেল। বেঁচে আছে লোকটা। অস্ত্রগুলো নিয়ে দূরের একটা ঝোপের ভেতরে ছুঁড়ে ফেলে দিল বেনন। ঠিক তখনই দুটো অস্ত্রের গর্জন ভেসে এলো। কে যেন গর্জন করে উঠল। তারপর ঝটকির আওয়াজ হলো। পাথরের মাঝ দিয়ে এগিয়ে থমকে থেমে দাঁড়ালো বেনন। জিম হানন। মুখ থেকে রক্ত ঝরছে। মোটাসোটা এক মুস্কো চেহারার রাসলারের সঙ্গে প্রাণপণে কুস্তি লড়ছে। বেননকে দেখতে পেয়ে ধাক্কা দিয়ে হ্যাননকে সরিয়ে দিল রাসলার। অস্ত্রের দিকে হাত বাড়ালো, কিন্তু হ্যানন সামলে নিয়েছে। দ্রুত ডান হাতে ঘুষি চালালো। থ্যাপ করে আওয়াজ হলো। চ্যাপ্টা হয়ে গেল কুস্তিগিরের নাক। ফুটোগুলো দিয়ে গল গল করে নামতে শুরু করলো রক্তের দুটো ধারা। টলে উঠল লোকটা। থেমে নেই হ্যানন। দুহাত সমানে চালাচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়ল রাসলার। লোকটার অস্ত্র কেড়ে নিল বেনন। ঝোপের ভেতর দিয়ে দৌড়ে গেল দীর্ঘ পাইন গাছটা লক্ষ্য করে। ওর মাথার উপর দিয়ে শীষ কেটে ছুটে গেল একটা বুলেট। বেশ কয়েকটা ছুটন্ত ঘোড়ার আওয়াজ পেল। ঝড়ের গতিতে ওকে পাশ কাটালো একটা বেঘোড়া। এত কাছ দিয়ে গেল যে ধাক্কা লাগলো। তাল হারিয়ে একটা ম্যানজানিটা গাছের উপর পড়ে গিয়ে পড়ল ও। সামলে নিতেই গর্জে উঠল হ্যাননের অস্ত্র। নীরবতা নামলো তারপরে। ভেগেছে, হতাশ গলায় বলল হ্যানন। অথচ কোণঠাসা করে ফেলেছিলাম আমরা। রাষ্ট্রীর কি খবর? জিজ্ঞেস করলো বেনন। দেখেছ ওকে? গুরুগম্ভীর আওয়াজ ছাড়ল উইনচেস্টার। পরপর দুবার। এবার রাষ্ট্রীকে দেখতে পেল বেনন। উঠে দাঁড়িয়েছে ও। হ্যাট নাড়ল। পলাতক আউটলদের উদ্দেশ্য করে গুলি ছুটছিল। ফাঁদ পেতে লোকগুলোকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে। দুজন আহত হয়েছে, অন্যরা অক্ষত অবস্থায় পালিয়েছে। চলে গেল। রাষ্ট্রীর গলার স্বরে মনে হলো কাঙ্ক্ষিত অতিথির তড়িৎ বিদায়ে ও মর্মাহত। যেতে দাও, বলল বেনন। বেটারা বুঝেছে ফাঁদ পাতলে কেমন লাগে। আর একটু হলেই যে মরতো সেটা ভাবতে থাকুক। পরেও ওদের ট্রাক খুঁজে পাবো আমরা। নিজেরটা আর হ্যাননের ঘোড়া নিয়ে ফিরল রাষ্ট্রী। অ্যাপালুস্টার জন্য গেল বেনন। ফিরে এসে মনে পড়ল আহত লোক দুটোর কথা। সঙ্গে নিয়ে যাই, কি বলো? প্রস্তাব করল। বিশেষ করে ওই ঠ্যাং ভাঙাটাকে নিয়ে যাওয়া উচিত। ডাক্তার না দেখালে পাটা হারাতে হবে ওকে। ওকে পাওয়া গেছে, জানালো রাষ্ট্রী। বাকি দুটো পালিয়েছে। একজন পেছনে প্রচুর রক্ত ফেলে গেছে। ওটা হচ্ছে মাথার সেলাটা, মন্তব্য করল বেনন। অনেক রক্ত যাবে ওর। আর মাথাটা যা ব্যথা করবে তাতে ওর মনে হবে খুলে আলনায় ঝুলিয়ে রাখে। যাকে ওরা তো গেছে। কিভাবে সাহায্য পাবে বা কী করবে সেটা এখন ওদের ব্যাপার। আমরা যাব গরুর পালের খোঁজে। আন্দাজ করতে পারো কোথায় আছে ওগুলো? সূর্যের দিকে চোখ কুঁচকে তাকালো রাষ্ট্রী। না পারলে বলে ফেলো। সেক্ষেত্রে আমাদের এই পিন্টো স্প্রিংয়ে ক্যাম্প করা উচিত। দূরে যাওয়ার তুলনায় অনেক দেরি হয়ে গেছে। ক্যাম্পই করব তাহলে, বলল বেনন। তবে কফি বানাবে হ্যানন। তোমারটা স্বাদ গন্ধক মেশানো অ্যালকালির মতো। তাই নাকি? ভীষণ গম্ভীর হয়ে উঠল রাষ্ট্রীর চেহারা। আর তুমি যে বাদামের জিনিসটা বানাও ওটা কি? জীবনেও তুমি আমার মতো কফি বানাতে পারবে না বেনন। বহু কিছু তোমার শেখার আছে আমার কাছ থেকে। হাতের ঝাপটায় রাষ্ট্রীর কথা তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিল বেনন। হ্যাননের দিকে তাকালো। চলো কম্পাদ্রে। রাষ্ট্রী আগুন জ্বালাক। আমরা খাবার তৈরি করব। বেকন আর সার্ড রুটি ঠিকই আছে, তবে পাথরের কাছে কয়েকটা সেজ মুরগি দেখেছি। ওগুলোর স্বাদ আরও অনেক ভালো। ঠ্যাং ভাঙা আউটলকে ঘোড়ায় চাপিয়ে টাসকোটালের দিকে রওনা করিয়ে দিল ওরা। বেনন বলল, বেটা স্টিরাপে ঠিকমতো পা রাখতে পারবে না। ছুটন্ত ঘোড়ার স্যাডলে বসে থেকে থেকে পাছা ছিলে যাবে। বুঝবে কাহাকে কহে যাত না।
পূর্ব অভিজ্ঞতা থাকায় কথাটা না মেনে পারল না বাকি দুজন। সন্ধে নামছে, দীর্ঘ হচ্ছে টিলার ছায়া। ঝর্নার কাছে একটা ঝোপের ভেতরে ঘোড়া বেঁধে রাখলো হ্যানন। নিজের বিছানাটা ওগুলোর কাছেই করলো। পাথরের মাঝে একটা জায়গা খুঁজে পেয়েছে বেরন। আগুনের কাছে ফিরে এলো। দাউ দাউ করে জ্বলছে ক্যাম্পের আগুন। রান্নায় লেগে পড়ল হ্যানন। আমরা সোলজার মিডোর পশ্চিমে আছি, মন্তব্য করল সে। রাসলাররা নিশ্চয় ট্র্যাক থাকবে না এমন কোনো একটা পথ খুঁজে পেয়ে লিটল রকের ভেতর দিয়ে গরু নিয়ে এসেছে। অসম্ভব, দ্বিমত পোষণ করল বেনন। ওদিকটা ভালো করে দেখেছি আমি। অন্য কোনো উপায়ে গরু সরিয়েছে তারা। কিভাবে সেটা আমার এখন জানা দরকারই নয়। জানা দরকার কোথায়। আর পশ্চিমেও কি আছে জিজ্ঞেস করলো রাষ্ট্রী। ওদিকে যেতে পারে ওরা? ক্যালিফোর্নিয়ার সীমান্ত, জানালো হ্যানন। হয়তো সারপ্রাইজ ভ্যালিতে ওদের একটা আস্তানা আছে। জায়গাটা পাহাড় পেরিয়েই। কালকে দেখব ওদিকে। কফির কাপ ভরে নিল বেনন। সকালে রওনা হব। আজ রাতে আগুনের ধারে বসে নেই সিলিম হাওয়ার্ড। লেনি আর্থারের সঙ্গে কথা বলেছে সে। আর্থারের অধৈর্য মনোভাব তাকে বিরক্ত করে তুলেছে। সিদ্ধান্তে এলো আর্থার ভয় পেতে শুরু করেছে। আসলে চিন্তার কোনো কারণই নেই। যতক্ষণ গরুর পালের পেছনে ছুটছে বেনন, রাষ্ট্রী আর হ্যানন, ততক্ষণ তাদের ধরা খুবই সহজ। আর একবার ওদের কাছে যেতে পারলে সহজেই অস্ত্রের ভাষায় সমস্ত বিরোধ নিষ্পত্তি করে ফেলা যাবে। ক্রিস নিজের ভাই হতে পারে, কিন্তু ওর লড়াই করবার ক্ষমতার উপর আস্থা রাখা যায় না। দলের মধ্যে ক্রিস হচ্ছে গরুর সত্যিকার বোদ্ধা। যদিও ভালোই অস্ত্র চালায়, কিন্তু লেনি আর্থার বা ওর নিজের ধারের কাছেও লাগে না সে। ক্রিসের দায়িত্ব স্টেট লাইন পেরিয়ে ওয়াল ক্যানিয়নে গরু নিয়ে যাওয়া। ওখানে ওগুলোকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আগে যতবার গেছে কোনো ট্র্যাক রেখে যায়নি ক্রিস। সাবধানে কাজ সেরেছে, যাতে কেউ তাদের কোনো কারণে সন্দেহ করতে না পারে। এতদিন সফলই হয়েছে ওরা। সিলেম হাওয়ার্ডের সঙ্গে 3 জন লোক রয়েছে। প্রত্যেকেই তারা কঠোর লোক, আউটল। ক্রিসের সঙ্গে আরও বেশি লোক আছে। গরুর পাল অনুসরণ করছে বেনন আর ওর বন্ধুরা। তাদের ঠিকই খুঁজে বের করবে সিলিম। স্যাডলে নড়ে চড়ে বসল সে। একবার তাদের ধারে কাছে পৌঁছে গেলে সহজেই ঝামেলা মিটিয়ে ফেলা যাবে। এলাকাটা বসতি থেকে এতই দূরে যে কেউ কখনো লাশ 3টে খুঁজে পাবে সে সম্ভাবনা খুবই কম। খুন করে দেহগুলো শৃঙ্খল বা কোনো হট স্প্রিংয়ে ফেলে দিলেই চলবে। তাতেই কাজ হয়ে যাবে। চেনার আর উপায় থাকবে না কঙ্কাল পেলেও। লোকে বড়জোর বলতে পারবে যে লোক 3টে হঠাৎ করে উধাও হয়ে গেছে। পরিকল্পনায় কোনো ত্রুটি খুঁজে পেল না সিলেম। পশ্চিম থেকে তাদের কোণঠাসা করবে ক্রিস, আর নিজের লোক নিয়ে পেছন থেকে আক্রমণ করবে সে। ফাঁদে পড়ে যাবে লোকগুলো, খতম হয়ে যাবে দেখতে দেখতে। খুবই সহজ কাজ। এখন তার কনউয়ের কাছে বসে আছে লেস্টার গ্রিম। লেস্টার, যে মানুষ খুন করতে ভালোবাসে। পিস্তলে তার হাত খুব একটা চালু নয়, কিন্তু যে কোনো অস্ত্রে দুর্দান্ত তাক। যে কোনো কোণঠাসা বুনো জানোয়ারের মতোই হিংস্র আর বেপরোয়া। টাস্কোটাল থেকে বের হয়ে এগেটে রাস্তা ধরেছে তারা। শহরে ঢুকতেই শার্ডো দেখেছে তাদের। যখন ঘোড়া থেকে নামলো তখন খুব গম্ভীর হয়ে উঠেছিল বুড়ো শার্ডোর চেহারা। তাকে কারো বলে দিতে হয়নি বেননের দিন শেষ হয়ে এসেছে। ক্রিস হাওয়ার্ডের পেছনে পশ্চিমে গেছে সে, আর এখন তার পেছনে যাচ্ছে সিলিম হাওয়ার্ড। এগেটে ভিক্টরের সঙ্গে মিলিত হয়েছে চিলিম। হাত অনেকটা সেরে উঠেছে তার। বুকের ভেতরে ক্রমেই বাড়ছে প্রতিহিংসার আগুন। সিলেমরা যখন সেলুনে ঢুকলো তখন পুরনো শত্রু মরমন জনকে
রাস্তার উপারে দেখেছে সার্ডো। সিলিমদের সার্ভ করবার পরে দরজায় এসেছিল মর্মন। সার্ডো হেঁটে যায় তার কাছে। দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল, কেউ কোনো কথা বলেনি। দুজনই বুঝতে পেরেছে এরপর কি ঘটতে যাচ্ছে। বেননরাই প্রথম লোক নয় যারা হাওয়ার্ডদের দলের পেছনে পশ্চিমের বুনো এলাকায় গিয়েছিল। এখন প্রায় মাঝরাত। আউটলরা এখনও সেলুনে হইহট্টগোল করছে। অগ্রসরমান ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল সার্ডো। সেলুনের কাছে এসে থেমে দাঁড়ালো অশ্বারোহী। অন্ধকার জানালা দিয়ে তাকালো সার্ডো। দেখলো আরোহী প্রায় পড়ে যাচ্ছিল ঘোড়া থেকে নামতে গিয়ে। লোকটা ওয়াল্টার, হাওয়ার্ডদের সঙ্গে ঘোরে। লোকটার শার্ট রক্তে লাল হয়ে আছে, মাথায় ব্যান্ডেজ। দরজা খুলে সেলুনের ভেতর টলতে টলতে ঢুকলো সে। ঘুরে দাঁড়ালো সিলিম হাওয়ার্ড। চকচক করে উঠল চোখ। কি ব্যাপার জিজ্ঞেস করলো। কি হয়েছে? রক বেনন ঘরঘরে গলায় বলল ওয়াল্টার। ড্রিঙ্ক দাও আমাকে। 8 গ্লাস হুইস্কি মুহূর্তে নিঃশেষ করে ফেলল সে। ঘন ঘন ঢোক গিলল, তারপর বলল, আমরা ভেবেছিলাম ওদের ফাঁদে ফেলে দিয়েছি, কিন্তু পরে ঘটনা উল্টে যায়। আমাকে আহত করে কর্ডোজার পা ভেঙে গেছে, আর অন্যদের অবস্থাও কাহিল। ক্রিসের কি হয়েছে? ক্রিসের কি হয়েছে? ও আর অন্যান্যরা আগেই গরুগুলোর কাছে চলে গিয়েছিল। আমি যখন চলে এলাম তখন রক বেনন পিন্টো ক্রিকে ছিল। কুৎসিত হয়ে উঠল স্লিম হাওয়ার্ডের চেহারা। হিস করে বলল, সকালে রওনা হব আমরা। তারপর ওর নাক গলানোর স্বাদ চিরতরে মিটিয়ে দেব। 12। ঘোড়ায় উঠে স্যাডলে বসা রাষ্ট্রের দিকে তাকালো বেনন। পা দিয়ে বালি সরিয়ে ওদের আগুনের চিহ্ন মুছছে জিম হ্যানন। কাজটা শেষ করে ঘোড়ায় উঠে বসল। দিনের আলো ফোটেনি এখনো। পূব দিগন্তে শুধু সামান্য একটু ধূসরের ছোপ লেগেছে। টিলার ছায়ায় ঘুটঘুটে অন্ধকার। দূরে আস্তে করে ডাক দিল একটা সেজ মুরগি। অধৈর্য হয়ে পা ঠুকল বেননের অ্যাপালুসা। রওনা হতে চাইছে। আগে এগোলো বেনন। গভীর মনোযোগে ট্র্যাক দেখছে। পলাতক আউটলরা গতকাল দক্ষিণের দিকে গেছে। আস্তে আস্তে পশ্চিমের দিকে সরছে। কি চিহ্ন? দক্ষিণ পশ্চিমে বিরাট একটা চৌকো উপত্যকা আছে, বলল হানন। দুটো ক্রিক আছে উপত্যকায়, ফক্স আর কটনউড। পানি কতটা আছে এখন তা অবশ্য জানি না। আমি যখন গিয়েছিলাম তখন ছিল। হতে পারে সারা বছর পানি থাকে না। দেখব সেটা, বলল বেনন। আউটলরা গরুর দিকেই যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখন ওরা জানে চিহ্ন চিনি আমরা। হয়তো সেজন্যই অন্যদিকে নিয়ে যেতে চাইবে। উপত্যকায় ঢোকবার মুখটা কোন দিকে? এখান থেকে দেখা যাবে না, জানালো হ্যানন। প্রথমে দক্ষিণ পূবে যেতে হবে ওই বড় পাথরের কাছে, তারপর যেতে হবে পশ্চিমে। যত ওরা সামনে এগোলো দুপাশ থেকে চেপে এলো সুউচ্চ পাহাড়। ক্রমেই শুরু হয়ে গেল উপত্যকা। আবার চওড়া হতে শুরু করলো এক সময়। পশ্চিমে বাঁক নিল ওরা। চৌকো উপত্যকা তন্ন তন্ন করে খোঁজাই সার হলো, পাওয়া গেল না। গরুর পালের চিহ্ন। দু একটা বাছুর অথবা 2-3টে গরুর ছাপ আছে শুধু। ওরকমই একটা ট্র্যাক অনুসরণের সময় বেনন হঠাৎ করে বলল, মনে হচ্ছে রহস্যের সমাধানটা আমি পেয়ে গিয়েছি। তাই? ভুরু উঁচু করল রাষ্ট্রী। তাহলে সমাধানটা খুব সহজ। তুমি যখন করতে পেরেছ, আসলেই সহজ। বন্ধুর টিটকারি গায়ে মাখল না বেনন। সর্বক্ষণ ভেবেছি কি করে হাইরক ক্যানিয়ন থেকে গরু সরায় ওরা। এখনও জানি না ঠিক কোথায় কাজটা সারে, কিন্তু এটা জানি যে কিভাবে।
যখন বালির উপর দিয়ে যায় ট্র্যাক হয়ে যায় ঝাপসা, তখন পালের খানিকটা এগিয়ে নিয়ে যায় ওরা, অন্য অংশটাকে পরিচালিত করে, আসলে যেদিকে যাবে সেদিকে। একটা একটা করে বাছুর সরায়, ফলে ট্র্যাক থাকে না আর। গরুর পালের একটা অংশ খানিক দূরে নিয়ে যাওয়ার মাধ্যমে টেইলের কিছুটা এমন করে রাখে যে মনে হয় বিরাট এক পাল গরু গেছে। পরে যখন সময় পায় তখন এগিয়ে যাওয়া গরুগুলোকে আবার সংগ্রহ করে নেয়। অবশ্য এমনিতেই ওগুলোর কিছু অংশ ফিরে যায় প্রধান পালের কাছে। কিন্তু হাই রকের কোনখান থেকে বের হয় ওরা? চিন্তিত দেখাচ্ছে হ্যাননকে। লিটল রকের কোথাও আমি গরুর চিহ্ন দেখিনি। তা ঠিক, স্বীকার করল বেনন। তবে ইয়েলো রক ক্যানিয়নটা আরও ভালো করে খুঁজে দেখা দরকার। ওখান থেকে পশ্চিমে যাবার কোনো টেইল যদি থাকে তাহলে সেখান দিয়েই কাজটা সারে ওরা। হতে পারে, সায় দিল রাষ্ট্রী। পরক্ষণে বলল বেনন, হয়তো যতটা ভেবেছি ততটা নির্বোধ নও তুমি। সম্ভবত নারকেলের খোলটার ভেতরে মটরদানার সমান একটা মগজ থাকলেও থাকতে পারে। ঘোড়া থামালো বেনন। ওর চোখ স্থির হয়ে আছে সামনের পাহাড় চেরেনির উপরে। অপর দিকে যাওয়ার টেইল আছে একটা, চলো এগোই। উপরে উঠতে পারলে সম্ভবত অনেকখানি এলাকা দেখা যাবে। আঁকা বাঁকা অস্পষ্ট টেইলটা ধরে সিডারে ছাওয়া পাহাড়ে উঠে এলো ওরা। কোনো চিহ্ন নেই টেইলে, বহুদিন ব্যবহৃত হয় না। কোথায় গেছে এ পথ কে জানে। ঘোড়াগুলোকে থামিয়ে বিশ্রাম দিল ওরা। নিচে তাকিয়ে কটনউড আর ফক্স ক্রিকের দুধারে জন্মানো গাছের দিকে তাকালো বেনন। এত দূর থেকে শুধু সবুজ একটা রেখা মনে হচ্ছে দেখে। কোথাও কোনো নড়াচড়া নেই, এমন কোনো চিহ্ন নেই যা দেখে মনে হতে পারে গরুর পাল গেছে। জাট বুরুষের কী অবস্থা কে জানে, বলল হ্যানন। কি মনে হয়, রাসলাররা বুরুষকে ঝামেলায় ফেলবে? মনে হয় না, জবাব দিল বেনন। নিজেও কিছুটা চিন্তিত বোধ করছে ও, কিন্তু স্বীকার করতে চাইছে না। লড়া আছে ওর সঙ্গে। ওদিকে কেউ মহিলাদের সঙ্গে ঝামেলা হতে এদিকে কেউ মহিলাদের সঙ্গে ঝামেলা হতে পারে, সে ঝুঁকি নেবে না। যত খারাপ লোকই হোক সমঝে চলতে বাধ্য। বানি রেমন্ড আছে ওদের সঙ্গে? জিজ্ঞেস করলো হ্যানন। থাকবার কথা, ফিরতি পথে রওনা দিয়েছিল ও। সিলিম হাওয়ার্ড কোথায় আছে জানতে পারলে কিছুটা স্বস্তি পেতাম আমি, বিড়বিড় করল রাষ্ট্রী। একবার ওরা আমাকে প্রায় খতম করে ছেড়েছিল, এবার আমি শোধ নিতে চাই। সুযোগ আসবে, বলল বেনন। পিছাবে না ওরা এখন কিছুতেই। অনেক বড় অঙ্কের বাজি ধরে বসেছে লোকগুলো। আবার এগোলো ওরা। ঘোড়াগুলোকে নিজেদের ইচ্ছায় চলতে দিল। ক্রমেই খাড়া হচ্ছে পাহাড়ি পথ। একবার ঘোড়া থেকে নেমে একটা বোল্ডার পথ থেকে গড়িয়ে নিচে ফেলতে হলো। কর্কশ আওয়াজ তুলে গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়ল পাথরখণ্ডটা। প্রায় 8,000 ফুট উচ্চতায় উঠে এসেছে ওরা। নিচের উপত্যকা থেকে 8 মাইলেরও বেশি উপরে আছে এখন। বাতাস পরিষ্কার আর তাজা। সূর্য এখনও তীব্র উত্তাপ ছড়াতে শুরু করেনি। চূড়োয় উঠে থামল। চোখ চালালো ওরা বিস্তৃত সমতলে। কিছুটা সামনে আরেকটা চূড়ো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিমে বহু দূর পর্যন্ত দৃষ্টি চলে। ওদিকে পাহাড় চেরেনি কুয়াশার ভেতরে মিশে গেছে। বিশাল একটা বেসিন পড়ে আছে মাঝখানে। ঘোড়ায় বসেই ওদিকে তীক্ষ্ণ নজর বুলালো বেনন। দূরের ওই রেঞ্জটা ক্যালিফোর্নিয়ায়। ওখানে চোরাই গরু কারো রাঞ্চে থাকলেও আইনি ঝামেলার সম্ভাবনা নেই। সীমান্ত পরিস্থিতিতে বিরাট পরিবর্তন আনে। বিশেষ করে কোনো লোকের যদি নিজের এলাকায় যথেষ্ট সুনাম থাকে। চিন্তাটা মনে আসতেই গতকালের আলাপের কথা মনে পড়ে গেল ওর।
হয়তো চোর তার চোরাই গরু নিয়ে রানচিং করছে অন্য কোথাও। ওদিকে কখনো গেছো হানন? না, তবে অনেক কথা শুনেছি। ক্যালিফোর্নিয়ার ওদিকে বিরাট একটা উপত্যকা আছে। লোকে ওটার নাম দিয়েছে সারপ্রাইজ ভ্যালি। শুনেছি দারুণ জায়গা। কয়েকটা লেকও আছে ওখানে, যদিও বছরের বেশিরভাগ সময়ই শুকনো থাকে। তবে ঘাসের কোনো অভাব নেই, পানিও আছে পর্যাপ্ত। আরও পশ্চিমে যাও, জমি নাকি আরও ভালো। ফ্যান্ডাঙ্গো পাসটা কোথায়? কাছেই। 39-এ একটা দল পাহাড় পেরোনোর খুশিতে ওখানে ফ্যান্ডাঙ্গো নাচের আয়োজন করেছিল। ওরা যখন ফ্যান্ডাঙ্গো নাচছিল তখন ইন্ডিয়ানরা আক্রমণ করে খতম করে দেয় লোকগুলোকে। সমতলে আগে আগে চলল বেনুন। এখন উত্তরে চলেছে ওরা। দেখে মনে হচ্ছে পশ্চিমে যাওয়ার পথ নেই। ওদিকটা রুক্ষ এবড়োখেবড়ো জমিন। 3-4 মাইলের বিস্তৃতি শেষে গভীর একটা খাদের পাড়ে শেষ হয়েছে। নামার উপায় হয়তো আছে। নামতে পারলে শীঘ্রই রাসলারদের দেখা পাওয়া যেতে পারে। দুপুরে কালো একটা মসৃণ পাথরের পাশে থামল ওরা। দ্রুত খাওয়া দাওয়ার পালা চুকালো। পানি আছে কাছেই। ক্যান্টিনগুলো ভরে নিল টলটলে পাহাড়ি জলের ঝর্ণা থেকে। একটা ডোবায় তৃষ্ণা মেটালো ঘোড়াগুলো। ওদের যদি শীঘ্রই না পাই তাহলে খাবার জোগাড় করতে হবে, বলল হ্যানন। আমাদের স্টক প্রায় শেষ। আমি হয়তো হরিণ মারতে পারবো, বলল রাষ্টি। কয়েকটা দেখেছি আসার পথে। এ পর্যায়ে গরু খোঁজা বাদ দেব না আমরা, বলল গম্ভীর বেনন। কখন বালিঝড় বা বৃষ্টিতে ট্রাক মুছে যাবে সে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমার ধারণা কাছে চলে এসেছি আমরা। সূর্যের দিকে তাকালো। এখনও রাসলারদের চিহ্ন খোঁজার জন্য বেশ কয়েক ঘন্টা হাতে আছে। ঠিক দিকেই যাচ্ছি মনে হয়। গরুগুলোকে কোথাও না কোথাও যেতেই হবে। আমাদের চোখে পড়তে বাধ্য। নিজের উইনচেস্টারটা পরিষ্কার করছে রাষ্টি। বিষে বুড়ো আঙুলের নখ ঢুকিয়ে ব্যারেলের ভেতরে চোখ বোলালো। নল ছাপ করে বলল, তোমরা তৈরি থাকলে চলো। আমি তৈরি। ওদের সামনে দীর্ঘ সমতল ভূমি, তাতে পাথরের উপরে পাতলা মাটির আস্তরণ। অবশ্য এখানে ওখানে রুক্ষ চেহারার গ্রানিট পাথরের খণ্ড পড়ে আছে। দেখলে মনে হয় অতি ভরা বাস্কেট থেকে উপচে পড়েছে। উত্তরের কিনারাটা আগুনের শিখা আকৃতির পাথর ঘিরে রেখেছে। ওগুলোর ছায়ায় যেখানে পানি আছে ওখানে জন্মেছে গাছপালা আর ঝোপ। গরুর কোনো চিহ্ন নেই এখানে। হরিণের গু আর খরগোশ অথবা বেজারের ছাপ দেখা যাচ্ছে মাঝে মধ্যে। ধাওয়া করে একটা সেজ মুরগি মারল ওরা, কুড়িয়ে নিল যাওয়ার পথে। সমতল ভূমি দীর্ঘ কয়েকটা সিঁড়ির ধাপের মতো ক্রমেই নিচের দিকে ঢালু হয়ে নেমেছে। আস্তে আস্তে বেড়েছে গাছের পরিমাণ। পাহাড়ি মেহগনি দেখা গেল। আছে ম্যানজানিটা আর ফাইন। নিচু টিলাগুলোর ঢালে ঘন হয়ে জন্মেছে অ্যাসপেন। ওগুলোর গোড়া পরস্পরের এতই কাছে যে ভেতর দিয়ে পথ চলবার কোনো উপায় নেই। সূর্যের তাপ বাড়ছে, ঘামছে ওরা এখন। 3 জনের শার্টই ভিজে গেছে। রাষ্টির দিকে তাকালো বেনন। গরম কি বলো? এটাকে আবার গরম বলে নাকি? তাচ্ছিল্য ঝরল রাষ্টির গলায়। গরম পড়ে সোনোয়া রায়। নে, একবার আমি টেক্সাসে দেখেছিলাম একটা কয়োট এক জ্যাক র্যাবিটকে শিকার করতে চেষ্টা করছে। দুটোই ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। ভুরু থেকে ঘাম মুছল। তবে মাঝে মধ্যে এখানে হালকা পাতলা গরম একেবারে পড়ে না তা নয়। বেশ কয়েক মিনিট পেরিয়ে গেল। ওদের ঘোড়ার খুরের আওয়াজ ছাড়া চারপাশে আর কোনো শব্দ নেই।
নীরবতা ভাঙল রাষ্ট্রী। ওই যে খরগোশ আর কয়টের কথা বলছিলাম, এখন মনে পড়ছে দুটোর কাছেই পানি ভরা ক্যান্টিন ছিল। ওদিকে শুকনো কিছু লেক আছে যেখানে মাছরাও শুকনো মৌসুমে হাইবারনেশনে যেতে বাধ্য হয়। কাদার ভেতরে ঘুমিয়ে থাকে ওরা, অপেক্ষা করে কবে বৃষ্টি হবে আর কবে সাঁতার কাটতে পারবে পানিতে। একটা সিগারেট জেলে বেননের দিকে তাকালো হ্যানন। হেসে ফেলল বেনন। মাঝে মাঝে রাষ্ট্রী ওর একটা রাইফেলের গল্প বলে। রাইফেলটার গুলি পাহাড় পর্বত ডিঙিয়ে এদিক ওদিক ঘুরে শিকার করতে পারত। ঘটনাটা জানা দরকার। গম্ভীর চেহারা হাননের। ওরকম রাইফেলের কথা শুনেছি, তবে দেখিনি কখনো। মনে হচ্ছে গ্রিজলি ভাল্লুক শিকার করতে কাজে দেবে। আমাদের ক্যালিফোর্নিয়ায় এমন ভাল্লুকও আছে যেগুলো লংহর্ন ষাঁড়ের চেয়েও ওজনে বেশি। কয়েক বছর আগে জাড ব্রুস একটাকে মেরেছিল। সব কয়জন রাউন্ড আপ ক্রু বসতে পারত ওটার চামড়ায়। ছড়িয়ে নিলে সবার বিছানার কাজ হয়ে যেত। পরে অবশ্য জিনিসটা হারাতে হয়। রাষ্ট্রী মুখ ফেরালো, দু চোখ সরু হয়ে গেছে। সন্দেহ নিয়ে তাকালো সে। কিভাবে হারালো? রুক্ষ এলাকায় রাউন্ড আপ করছিলাম আমরা। রাস্তা এতই সরু আর আঁকাবাঁকা ছিল যে দুটো ওয়াগন পাশাপাশি চালানো যেত না। সমতলের দিকে উদাস হয়ে তাকালো হ্যানন। ওই চামড়াটা বইতে দুটো ওয়াগন লাগতো, তাও প্রতিটা টানতে দরকার পড়তো 6টা ষাঁড়ের। নাক দিয়ে ঘোত করে অবিশ্বাসের আওয়াজ করল রাষ্ট্রী। নিজের মনোভাব জানাতে হা করেছিল, কিন্তু হাননের কথায় থেমে গেল। ওই ভাল্লুকটা আর একটু হলে গুলি করতো আমাকে। গুলি করতো কিভাবে? আমি তখন ছিলাম একটা লাইন ক্যাম্পে। ভোরবেলায় হঠাৎ বাইরে কেবিনের দরজার কাছে জোরে জোরে শ্বাস নেবার আওয়াজ পেলাম। যতবার ভাল্লুকটা শ্বাস নিচ্ছিল, বাতাসের টানে কার্পেটটা দরজার নিচে চলে যাচ্ছিল 2 ইঞ্চি পরিমাণ। বুঝলাম বিরাট বিপদে পড়ে গেছি। আমার পুরনো স্পঞ্জারটা নামিয়ে চেম্বারে একটা গুলি ভরে দিলাম। ভাল্লুক যেখানে আছে সেখানে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। তবে ওটা যদি কেবিনটা তুলে তলায় কী আছে দেখতে চেষ্টা করে, তাহলে ঠিক করলাম নিখুঁত লক্ষ্যে গুলি চালিয়ে দেব। ও ধরনের ভাল্লুকরা কেবিন তুলে দেখে, ঠিক যেমন করে গাছের গুঁড়ি সরিয়ে দেখে সাধারণ ভাল্লুকরা। ভাবলাম হয়তো এই ভাল্লুকটা ক্ষুধার্ত নয়। যাই হোক, একটু পরে চলে গেল ওটা। খুব সাবধানে দরজা খুললাম আমি। অনেকক্ষণ লাগলো বুঝতে যে ওটা বার্ন নাকি সত্যি ভাল্লুক। আলো খুব কম ছিল, তারপর ওকে দেখতে পেলাম।